প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের নীরব ও নিষ্ক্রিয় থাকা দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সরকারি পর্যায়ে নীরব থাকার সময় শেষ হয়ে গেছে। নিজেরা খাইতে পারতেছি না আমরা ইলিশ মাছ, 3000 মেট্রিক টন আপনারা রপ্তানি করে বলতেছেন যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। আরে ভাই, আগে ঘরে আমরা নিজেরাই খাবো, খাওয়ার পর যা থাকবে তা আমরা রপ্তানি করবো। ইতিহাস সৃষ্টি করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দিস ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাওয়ার। হ্যাঁ, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান গত 30 বছরে সেটা করে দেখাইতে পারে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেটা করে দেখাইতেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনূস আমেরিকা যাচ্ছেন। তিনি যাতে এই অধিবেশনে যেতে না পারেন তার এক ধরনের চেষ্টাও দেশের ভেতরে রয়েছে। কেন চেষ্টা আছে সেটা আলোচনাটা করলেই বোঝা যেতে পারে। শেখ হাসিনার জন্য সত্যি এখন আমার মায়াই হয়। ভারতে 30,000 টাকার শপিং করে বিপাকে শেখ হাসিনা। আমার ধাক্কা লাগলো এই যে উনি 30,000 টাকা আটকে গেলেন, এটা তো কল্পনা করেন তিনি যে পরিমাণ দাপটে ছিলেন ক্ষমতা। তারেক রহমানের বিরুদ্ধে ত্রিমুখী ষড়যন্ত্রের ফাঁদ যা হতে পারে। জামাত ক্ষমতায় গেলে বেকারদেরকে বিনা শর্তে 10 লাখ টাকা করে ঋণ দিবে, কথাটা বলেছেন এক সময়ের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। না, আর মায়ের শেষ রক্ষা হলো না। প্রথমবারে কিন্তু সাদ্দাম পর্বে একটা কথা বলতেছিল, আন্দোলন 2 দিন হবে, 3 দিন হবে, 1 সপ্তাহ হবে, তারপরে আন্দোলন থেমে যাবে, কিন্তু ক্যাম্পাসে ছাত্রলীগ থাকবে, পই পই করে হিসাব নেওয়া হবে, সাবধান কারা কোথায় কি বলতেছেন, প্রত্যেকটা ঘটনার বিচার করা হবে। তবে বিচারপতি আবার তোমারই বিচার শুরু হচ্ছে। দুনিয়ার যে প্রান্তেই থাকো, বাংলাদেশে প্রবেশ করলেই তোমাকে আগে ধরা হবে। তো গেল 16 বছর বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে নানান ঘটনা ঘটেছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ছাত্রলীগের মধ্যে অছাত্রদের অবস্থানই বেশি ছিল, যারা অনেক মেধাবী ছাত্র বকে গিয়েছিল, আবার অনেক বকে যাওয়া ছাত্র তারা তো বকেই গেছিল। আর রেজাল্ট কি হয়েছে? শিক্ষাঙ্গনগুলোতে স্বাভাবিক রাজনীতি ছিল না, ছাত্রদল স্থান পায়নি, ছাত্র শিবির অস্তিত্বই রাখে নাই, শুধুমাত্র ছাত্রলীগ ক্যাম্পাসে থাকতো। যার কারণে যত ঘটনাই হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি, লুটপাট, গুন্ডামি, এই জায়গাগুলোতে ছাত্রলীগ তাদের মূলধারা থেকে সরে গিয়া একটা সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছিল। এটাতে করছে কি রাজনৈতিক নেতারা, এটা কিন্তু বাস্তবতা। তবে হ্যাঁ, আবার আমরা যদি ধরি সারা বাংলাদেশে এই ছাত্রলীগ নেতাদের মধ্যে এই ধরেন 20 to 30% নেতা ছিল যারা হয়তো এই মূল বখাটেপানা অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতো, কিন্তু 70% ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু আসলে বখাটেপানায় আপনার অবতীর্ণ হয় নাই। 20 to 30% টাকা পয়সার জন্য আউলা ঝাউলা, ক্ষমতা, মাদক, নেশা এগুলোতে বৈঠা গেছে। আর এই 20 to 30% এতটাই ভাইরাল হইতো তাদের ঘটনাগুলো, যেগুলো সারা বাংলাদেশ দেখতো। আর আজকের দিনে আওয়ামী লীগের এই পরিণতির পেছনে এই ছাত্রলীগের একটা বিশাল ভূমিকা কিন্তু সাদ্দাম বা এর আগে যারা যুগে যুগে ক্ষমতায় বসছে তারা রাখছিল। এখন তাদের জন্য বিশাল দুঃসংবাদ, এবার আর রেহাই হবে না। এই মুহূর্তে সরকারের একজন উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সমন্বয়ক থেকে সোজা আমাদের কি বলা হয় যে এই মুহূর্তে যিনি সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ, তিনি আপনার নিভান্না আগুন আবারও জ্বালাই দিয়েছেন। তিনি লিখছেন, গত 16 বছরের যারা ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীকে নির্যাতন করেছে, হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা, এইসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে শুধুমাত্র 2017 সালের একটি ঘটনার। তো তিনি বলছেন, মামলা না করে যদি বিচার চাওয়া হয় তাহলে কিসের ভিত্তিতে বিচার করা হবে? এর পরবর্তী অংশে তিনি লিখছেন, গত 16 বছরের ভিকটিমদের সুনির্দিষ্ট তথ্য, হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত অভিযুক্ত নিপীড়নের বিবরণ সহ মামলা করার আহ্বান জানাচ্ছি। এমনি মামলার হিরিক চলছে, তবে এটা অন্য লেভেলে ছিল, বাট এবার রিয়েল মামলা করার জন্য আহ্বান জানাচ্ছে যারা ছাত্রলীগের হাতে লাঞ্ছিত নির্যাতিত হয়েছে, সকল ডকুমেন্টস সহ। বলা হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছে, আপনারা মামলা করুন যাতে করে কোনো অপরাধী আবারও পুনর্বাসনের সুযোগ না পায়। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারণ নাম না দেওয়ার অনুরোধ থাকবে। এখানে তিনি বলছেন যে শুধু ছাত্রলীগ করতো, যে বললাম না 70% ছাত্রলীগ করতো, বিভিন্ন কারণে ক্যাম্পাসে গেছে, যাই দেখছে আওয়ামী লীগের যুগ চলে, ছাত্রলীগ না করলে ঝামেলা, তো এরকম লেবাস অনেকে ছাত্রলীগ করতো। বেসিক্যালি যারা নিরপরাধ মিছিল দিছে শুধুমাত্র এই অভিযোগে বা এই কারণে তার বিরুদ্ধে মামলা করা যাবে না বা না করারই অনুরোধ জানিয়েছেন। কাদের বিরুদ্ধে? যারা সশস্ত্র অ্যাক্টিভিটিস চালিয়েছে, পিটাইছে, মারছে, ইফটিজিং করছে, কলারে ধরছে,
গালাগালি বেয়াদবি এগুলোর জন্য না, মানে আপনাকে আঘাতপ্রাপ্ত করছে ওই লেভেলে যারা মানে শিকার হয়েছেন তাদেরকে মামলার জন্য অনুরোধ করেছেন। এখন এই মামলাগুলোতে আমার ধারণা আর কি, বর্তমানে বাংলাদেশে যে মামলার হিরিক চলছে এখানে 70% ভালো ছাড়া ছিল, তাদের মধ্যে অনেকে পড়ে যাবে। আবার এই নামগুলা ধরেন একজন অভিযুক্ত যখন মামলা খায় সে 5 জনের বলে ফাঁসাই দেয়, এটা কিন্তু আরেকটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। এখন আসিফ মাহমুদের ডাকে সারা দিয়ে দেখা যাক যে সারা বাংলাদেশে ছাত্রলীগের হাতে নির্যাতিত কতগুলো মামলা নতুন করে আবার ফাইল হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনূস আমেরিকা যাচ্ছেন। মানে এখানে জাতিসংঘের এই যে সাধারণ পরিষদের অধিবেশন, তাতে সারা পৃথিবীর প্রায় সব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যান। এটা এক ধরনের সেরেমোনিয়াল ব্যাপার বলে আমাদের মনে হয়, যে একটা উৎসব, এবং জাতিসংঘ সেই অর্থে এখন আর অত কার্যকর কোনো সংস্থা না, তাই এটাতে যাওয়ার কি গুরুত্ব আছে। এবং শেখ হাসিনার সময় এটাকে রীতিমতো এক প্রমোদ ভ্রমণে পরিণত করা হয়েছিল, 150-200 মানুষ নিয়ে যাওয়া হতো। এবারও অবশ্য ডক্টর ইউনূসের দিক থেকে প্রথম বলা হয়েছিল 7 জন, পরে গতকাল দেখলাম এটা 57 জনে এসে দাঁড়িয়েছে। এটাও মানুষ খুব ভালোভাবে নেবে না, 57 জন সংখ্যাটা খুব বড় আমার কাছে মনে হয় এই সরকারের দিক থেকে। যাই হোক, সেটা মূল আলোচনার বিষয় না। মূল আলোচনার বিষয় এই সেরেমোনিয়াল জায়গায় যাওয়াটার চেয়ে খুব গুরুত্ব আছে আমি মনে করি ডক্টর ইউনূসের এবার জাতিসংঘে যাওয়ার। এবং হয়তো আমরা এভাবে স্পেকুলেট করতে পারি লজিক্যালি, তিনি যাতে এই অধিবেশনে যেতে না পারেন তার এক ধরনের চেষ্টাও দেশের ভেতরে হয়েছে। কেন চেষ্টা আছে সেটা আলোচনাটা করলেই বোঝা যেতে পারে। ডক্টর ইউনূস ওখানে যাচ্ছেন এবং উনি একদিন আগে যাচ্ছেন, যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগে যাচ্ছেন, কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় একটা মিটিং হতে যাচ্ছে। পত্রপত্রিকা থেকে জানা যাচ্ছে গত 30 বছরে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে এই ধরনের কোনো বৈঠকে বসেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। যাই হোক, রীতিমতো একটা দ্বিপক্ষীয় বৈঠক হবে, এটারও সিগনিফিকেন্স আছে, কারণ এই সময় এইটা ঘটছে যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে, এবং তিনি শিকার হচ্ছেন ভারতীয়দের এক ধরনের অসহযোগিতা। এটা না বললে নয়, যারা মোদীর সাথে ডক্টর ইউনূস এইরকমই একটা দ্বিপক্ষীয় বৈঠক করতে চেয়েছিলেন নিজ আগ্রহে, কিন্তু ইন্ডিয়া সেটাকে ডিক্লাইন করেছে। আমরা এই জায়গাটা একটু কথা বলে নিই। ডক্টর ইউনূস রাইটলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে রিঅ্যালাইনমেন্ট নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের কখনো ন্যায্য অধিকারের কথা খুব সুন্দর মেরুদণ্ড সহ বলেছেন। শেখ হাসিনার সাথে তুলনা করলে এই ভাষাগুলো দারুণ অধ্যত্ত, কারণ শেখ হাসিনা তো কৃতদাস ছিলেন মোদীর। তো সেই জায়গা থেকে একজন স্বাধীন দেশের স্বাধীন প্রধান উপদেষ্টার মতো উনি কথা বলেছেন, কিন্তু এটাই নাকি পছন্দ হয়নি ভারতের। মানে যে কেউ যদি তার পিটিআই এর সাথে সাক্ষাৎকারটা পড়েন, তার কাছে কোনো ক্রমেই মনে হবে না তুমি বাড়াবাড়ি কিছু করেছেন। উনি খুবই সাধারণ আমাদের বাইল্যাটারাল কতগুলো প্রবলেমের কথা তুলে এনেছেন, তিনি শেখ হাসিনার কথা এনেছেন, তিনি সেখানে বসে বসে আলাপ করছেন, বিবৃতি দিচ্ছেন, এগুলো নিয়ে মন্তব্য করেছেন, উইচ ইজ ভেরি ন্যাচারাল। কেন করবেন না, উনি করারই কথা। যাই হোক, ভালো লাগেনি সেজন্য জানাব মোদী বসছেন না, কিন্তু মোদী না বসে জানাব বাইডেনের এই বসাটা, এই দ্বিপক্ষীয় বৈঠক বসাটা খুব বড় সিগনিফিকেন্স আছে। শুধু সেটা না, ওখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানরা যাবেন। ডক্টর ইউনূসের সাথে সরকার প্রধানদের বৈঠক মোটেও নতুন কোনো ঘটনা না, সারা পৃথিবীর বহু দেশের সরকার প্রধানরা তার সাথে বৈঠকে বসার জন্য চেয়েছে, যখন ইভেন তিনি বাংলাদেশের দায়িত্বেও ছিলেন না। কিন্তু এবারকার ব্যাপারটার ক্ষেত্রে যেটা হবে, ডক্টর ইউনূসের নিজেরও একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে, এবং ডক্টর ইউনূসের প্রয়োজন বা পারপাস যদি সার্ভড হয়, সেটা এই দেশের জনগণের জন্য অসাধারণ ব্যাপার। কারণ তিনি এইখানে একটা বিরল সুযোগ পাবেন, যেখানে সারা পৃথিবীর যে কারো সাথে উনি সবার সাথে বৈঠক করবেন না, কারোর সাথে 2 মিনিট 5 মিনিট কথা বলতে পারবেন। এই যে একটা কমিউনিকেশন উনি করতে পারবেন, উনি এই দেশে এসেছেন, এসে কি পেয়েছেন, কিভাবে উনি কাজ করছেন, ভবিষ্যতে কি করতে চান, ফলে গ্লোবাল যে সাপোর্ট তার প্রতি সেটা এনশিওর করার একটা মোক্ষম জায়গা কিন্তু এটা। শুধু সেটা না, এখানে আরো বিভিন্ন দেশের জার্নালিস্টরা আসবেন, গুরুত্বপূর্ণ সম্পাদকরা আসবেন, সব মিলে তার এই কমিউনিকেট করার মতো এটা একটা হাবে পরিণত হবে। এই সুযোগ আসলে উনি এখানে না গেলে কোনোভাবেই হতো না। তিনি যে কদিন থাকবেন, আমি মনে করি ওনার এই ট্যুরটা আরো লম্বা হওয়া উচিত ছিল, আরো লম্বা হলে তিনি আরো বেশি সময় ধরে কাজটা করে আসতে পারতেন বলে আমি মনে করি। কিন্তু যতদিনই আছে আমরা বিশ্বাস করি তিনি অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ, তিনি খুব গুরুত্বের সাথে এই কাজগুলো করবেন। এবং আমাদের জন্য সুবিধা হচ্ছে অন্তত একটা দেশ ভারত, যার কিছু ট্র্যাকশন সারা পৃথিবীতে আছে, যার বেশ কিছু সফট পাওয়ার সারা পৃথিবীতে আছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, সেটাকে কাউন্টার করার একটা দারুণ সুযোগ ডক্টর ইউনূস পাবেন। আমরা নিশ্চিত থাকতে পারি মোদী যাদের সাথে কথা বলবেন, সেখানে তারা বাংলাদেশ নিয়ে ডিসইনফরমেশন ছড়াবেন। মানে একটা দেশের প্রধানমন্ত্রী, এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের প্রধানমন্ত্রী, চায়নার চাইতে এখন তাদের জনসংখ্যা বেশি, তিনি ডিসইনফরমেশন ছড়ান নিজের টুইটে ক্রমাগত। বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং তার দেশে পালিয়ে যাওয়ার, তার দেশে আশ্রয় নেওয়ার পর তিনি ক্রমাগত হিন্দুদেরকে নিয়ে ডিসইনফরমেশন ছড়িয়েছেন। বহুবার বলেছি এটা তার অভ্যন্তরীণ রাজনীতি, কিন্তু এই নোংরা রাজনীতিটাই উনি করেন এবং করেছেন। সুতরাং এটা সুযোগ উনি ছাড়বেন বলে আমরা মনে করি না। সেই জায়গায় ডক্টর ইউনূস প্রেজেন্ট থাকছেন এবং যে কাউকে যে কোনো কিছুর ক্লারিফিকেশন দেওয়া, আমাদের ন্যারেটিভ পৌঁছে দেওয়া খুব চমৎকার ভাবে করতে পারবেন। নট অনলি দ্যাট, আমাদের ইকোনমিক ক্রাইসিস আছে, আমাদের আদার প্রবলেমস আছে, আমাদের আরো দেশের নানা রকম সুযোগ সুবিধা এনশিওর করার ব্যাপার আছে, আমাদের জনশক্তি রপ্তানির ইস্যু আছে। তো এরকম প্রত্যেকটা দেশের প্রধানরা, সরকারের প্রধানরা তো ওখানে যাচ্ছেন, প্রত্যেকের সাথে কথা বলতে পারছেন এবং খুব গুরুত্বপূর্ণ, উনি ওনার প্রায়োরিটি সেট করে খুব গুরুত্বপূর্ণ মানুষদের সাথে বসে অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রয়োজনীয় কথাগুলো বলে ফেলতে পারবেন। সুতরাং আমাদের এই সরকারের কর্মকাণ্ডকে
অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য, জনগণের কল্যাণকে খুব ভালোভাবে নিশ্চিত করার জন্য তিনি একসাথে এত মানুষকে পাওয়ার এই সুযোগ নিশ্চয়ই হেলায় হারাবেন না, এবং সেটা খুব বড় বেনিফিট নিয়ে আসবে আমাদের জন্য, এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই। বিশেষ করে যারা বাইডেনের সাথে বৈঠকটা, আমি আগেও বলেছি, বাংলাদেশে দুজন জুনিয়র মন্ত্রী আসাটা ইটসেলফ ভারতের তার অ্যাটিটিউডকে বাংলাদেশের প্রতি পাল্টে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। আর সেখানে এখন বাইডেন তার নিজেরও যে সাধারণ টেন্ডেন্সি, কারণ এখানে তো আসলে অনেক দেশের মানুষজন আসে, সেই দেশের মানুষজন আপনি কাকে দেখে কার সাথে বসবেন ইজ এ প্রবলেম। আমেরিকার প্রেসিডেন্টের জন্য এটা খুব সহজ না সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এটা একটা ডেলিবারেট সিদ্ধান্ত। উনি আসলে এই মেসেজটা ডক্টর ইউনূসকে দিতে চাইছেন এবং গ্লোবাল কমিউনিটিকেও দিতে চাইছেন যে বাংলাদেশের যে এক্সিস্টিং সরকারটা আছে সেই সরকারটার পাশে আমেরিকা থাকবে। আমি আমেরিকা থাকলে পাশে থাকা নিয়ে তথাকথিত বামদের একটা কথা আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। খুবই বাজে কথা, খুবই বাজে কথা। কোন দেশ বন্ধু বা শত্রু কার প্রতি হবে, কেমন হবে, বন্ধু হলে কি করে, কোন দেশ সুপার পাওয়ারদের কথা বলছি, ওই দেশে কি করে আর আমার দেশে কি করে, অনেক ইস্যু আছে। গত ইলেকশনের আগে এই আলাপগুলো আমি বহুবার করেছি। আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের পাশে আমেরিকা থাকাটা এই সরকারের জন্য একটা শক্ত গ্রাউন্ড তৈরি করবে। এটা আমাদের জন্য ফর দ্য টাইমিং ভালো হবে, আমরা নিশ্চিত থাকতে পারি। বিশেষ করে আমাদের যে ইকোনমিক ক্রাইসিস চলছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য। আমরা গত কিছুদিনে দেখেছি যে কি পরিমাণ লোন আমাদের দেশে আসছে। কেউ কেউ বলেছেন লোন তো শোধ করতে হবে না, লোন শোধ করতে হবে, কোনো সন্দেহ নাই, এবং আমাদের ক্যাপাবিলিটিও থাকবে ভবিষ্যতে। কিন্তু এই মুহূর্তে যে ডলারের রিজার্ভের যে একটা চরম ক্ষয় হচ্ছিল সেটা যে রোধ করা যাচ্ছে এইসব প্রতিশ্রুতির কারণে, এটা আমাদের ইকোনমিকে বাঁচিয়ে দেবে। কিন্তু আমি অর্থনীতি নিয়ে আলাদাভাবে ডিটেইল কথা বলবো। সো ডক্টর ইউনূসের সাথে বাইডেনের বৈঠক একটা গেম চেঞ্জার হবে, এবং আবারও বলছি, দুই জুনিয়র মন্ত্রীর কারণে যদি ভারতের অ্যাটিটিউডের অতটুকু পরিবর্তন হয়, বাইডেনের সাথে বসার পর ভারতের পক্ষে আরো এই সিচুয়েশন টাফ হবে বাংলাদেশের সাথে, অন্তত অ্যাটলিস্ট একটা ওয়ার্কিং রিলেশনশিপ মেনটেইন না করাটা, তাকে এটা করতে হবে। সেটা যদি না করে, সে দেখবে আমেরিকার ফুটপ্রিন্ট এখানে বেড়ে গেছে, চায়না বিভিন্ন দলের সাথে বসছে, সো তার জন্য এটা খুব কঠিন হবে। সো যে জায়গায় এতগুলো গেইনিং আছে সেখানে খুব স্বাভাবিকভাবে এই চেষ্টা থাকতে পারে তিনি যেন যেতে না পারেন। যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইলিশ রপ্তানির বিরুদ্ধে আমরা একটি আইনি নোটিশ পাঠিয়েছি। আজকে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমাদের এনবিআর এবং আমদানি রপ্তানিকারকের প্রধান অধিদপ্তরকে এই নোটিশ পাঠানো হয়েছে। তো এখানে আমাদের যে মূল বিষয়টা হলো যে ইলিশ মাছ মূলত একটি সামুদ্রিক মাছ। এটা বাংলাদেশেও পাওয়া যায়, ইন্ডিয়াতেও পাওয়া যায়, মায়ানমারও পাওয়া যায়। তো বাংলাদেশের চেয়ে ইন্ডিয়ার সমুদ্র সীমা অনেক বেশি, ওদের অনেক ইলিশ উৎপাদন হয়। মূলত বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ইলিশ আমদানি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে মূল বিষয়টা যেটা হলো যে ইলিশ মাছ যখন আমাদের পদ্মা নদীতে আসে ডিম পাড়ার জন্য, তখন এই ইলিশটা অত্যন্ত সুস্বাদু হয়, যার কারণে ইন্ডিয়া মূলত আমাদের এই পদ্মা নদীর ইলিশ আমদানি করে। এখন আমাদের পদ্মা নদীতে তো আনলিমিটেড ইলিশ নাই, আমাদের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ আছে সেটা আমাদের বাংলাদেশের জনগণেরই চাহিদা পূরণে সক্ষম নয়। কিন্তু এই পদ্মা নদীর সমস্ত ইলিশ ইন্ডিয়াতে চলে যাওয়ার কারণে, রপ্তানি এবং অবৈধভাবে পাচার হওয়ার কারণে বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের জনগণ এই পদ্মা নদীর ইলিশ থেকে বঞ্চিত হচ্ছে। ফলশ্রুতিতে আমরা আইনি নোটিশ পাঠিয়েছি যে বাংলাদেশের যে ইলিশটা পাওয়া যায় সেটা আমাদের দেশের জনগণের জন্য এটা সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত না। সুতরাং ইন্ডিয়াতে ইলিশ পাঠানো যাবে না। আর ইন্ডিয়াতেও ওদের সমুদ্রের পর্যাপ্ত ইলিশ উৎপাদন হয়, ওদের বাংলাদেশে ইলিশের কোনো প্রয়োজন নেই। আমরা লিগাল নোটিশে যে আমাদের বর্তমান সরকার যে অনুমোদন দিয়েছে ইলিশ রপ্তানি করা, সেটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। নাহলে আমরা এখানে 3 দিনের সময় দিচ্ছি, যদি তারা প্রত্যাহার না করে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। ইলিশ মাছটা মূলত সামুদ্রিক মাছ, যেটা আমি আগে বলতেছি। এই সামুদ্রিক মাছ বাংলাদেশে উৎপন্ন হয়, ইন্ডিয়াতে উৎপন্ন হয়, মায়ানমার উৎপন্ন হয়, এবং বিশ্বের অনেক দেশে ইলিশ পাওয়া যায়। এবং আমাদের যে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের সাথে ইন্ডিয়াও কানেক্টেড, মায়ানমারও কানেক্টেড। কিন্তু এই ইলিশ মাছটা যখন পদ্মা নদীতে আসে তখন সেটা অত্যন্ত সুস্বাদু হয়। মূলত ভারতেই পদ্মা নদীর ইলিশ আমদানি করা হয়। এখন এই দুর্গাপূজা হোক বা জৌপুলকে হোক, আমাদের দেশে যারা ইলিশ রপ্তানিকারক তারা সারা বছর ধরে এই পদ্মা নদীর ইলিশগুলোকে তারা সংরক্ষণ করে তারা এই যখন রপ্তানি অনুমতি পায় এবং এদের সাথে অবৈধভাবে সীমান্ত দিয়ে তারা ইন্ডিয়া ইলিশ পাঠায়। যার কারণে এই পদ্মা নদীর ইলিশ আমাদের দেশে জনগণ একরকম পাই না। আমরা যেটা খাই সেটা হলো সামুদ্রিক ইলিশ, পদ্মা নদীর সব ইলিশ ইন্ডিয়া চলে যাচ্ছে। এখন এই পূজা হলো একটা উপলক্ষ মাত্র, কিন্তু মূল যে বিষয় হলো যে আমাদের দেশের সরকারকে সবসময় আমাদের দেশের জনগণের চাহিদা পূরণ করতে হবে। আমরা অনেক সময় বলেছি ইন্ডিয়া আমাদেরকে পেঁয়াজ দেয়, আলু দেয়, ডিম দেয়, কিন্তু ইন্ডিয়া সবসময় তাদের জনগণের চাহিদা পূরণ করার পর উদ্বৃত্ত বাংলাদেশে রপ্তানি করে। আর আমাদের দেশের সরকার আমাদের দেশের চাহিদা পূরণ না করে সব পদ্মা নদীর ইলিশ ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে। শেখ হাসিনার জন্য সত্যি এখন আমার মায়াই হয়। আবার এই কথা শুনে আবার পট করে আমার গালি দিয়ে বসেন না ভাই। কেন হয় মায়া এটা বলি। দেখেন, একসময় যদি প্রচুর একটা টাকা পয়সার সম্পদ, ক্ষমতার মালিক যদি হয় এবং আপনি দেখতে দেখতে অভ্যস্ত, হঠাৎ করে আপনি দেখলেন যে সে ফকির, তার কিছুই নাই, তখন আপনাকে তো একটু ধাক্কা লাগবে যে আহা বেচারা আজকে এই অবস্থা। আমি কিন্তু ওই অর্থে বলছি। এখন শুরুতেই আমার প্রথম লাইনটা শুনে আপনারা পট করে আবার লাভ দিয়ে বলেন যে এই তো পাইছি একটা আওয়ামী দালাল। না, এটা দালাল ফালালের ব্যাপার না। সেটা দেখেন, কিছু কিছু যে খবর আসছে এর হয়তো পুরো যাচাই করে কতটুকু সত্য মিথ্যা
সেটা বলা যায় না, কিন্তু বাস্তবতাটা কিন্তু আসলে তেমনই। কালের কণ্ঠের একটা রিপোর্ট, ভারতে 30,000 টাকার শপিং করে বিপাকে শেখ হাসিনা। তিনি এই 30,000 টাকা মেটাতে যে তার কিন্তু মানে পেরেশানি গেছে মোট কথা। তো কি খবরটা কি দেখেন, খবরটা হলো এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে মাত্র 45 মিনিটেই ছোট বোন রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দিল্লির কাছে গজিয়াবাদের হিন্দন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম তো সেই গজিয়াবাদের সেই হিন্দন যে বিমান সেনাদের ঘাঁটি দিল্লির কাছে, সেখানে তিনি ছিলেন। এখন আসার সময় ধাওয়ার মুখে তো অত গুছাই গাছাই জিনিসপত্র সব কিছু আনার মতন সময়ও পাইনি, কেন তার এসএসএফ এবং মানে সেনাবাহিনীর যে সদস্যরা ছিল তখন গণভবন, তারা দ্রুত তাগাদা দিচ্ছিল, কারণ তাদেরও তো সেফটির ব্যাপার ছিল, মানুষজন ধেয়ে আসছে। তো তখন মানে কোন রকম তাড়াহুড়ো করে সে এটা নিশ্চিত ওইটা নেয়নি। পরে হয়তো যখন নাকি মানে দিল্লিতে যাওয়ার পথে তখন তার আস্তে আস্তে মনে পড়ছে যে তার প্রয়োজনীয় তো কিছু জিনিসপত্র নেওয়া লাগবে, এখন কোথায় তাকে নিয়ে রাখবে, সেখান থেকে কবে বেরোবে, সুতরাং সে প্রয়োজনীয় তার কিছু জিনিসপত্র কেনাকাটা দরকার ছিল। এখানে বলা হচ্ছে হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ, দুই বোনের কেউ। আচ্ছা, দিল্লির একটি সূত্র বলছে যে গজিয়াবাদের হিন্দন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান শেখ হাসিনা। জামা কাপড়ের পাশাপাশি অন্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলিয়ে 30,000 টাকার কেনাকাটা করেন তিনি। ভারতীয় মুদ্রায় দাম মেটাতে যান শেখ হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে। দেখেন এই জায়গাটাই আমার একটা ধাক্কা লাগে। আচ্ছা, এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি, অর্থাৎ ভারতীয় মুদ্রা ওই পরিমাণ ছিল না, ফলে তাকে বাংলাদেশি মুদ্রা দিয়ে ওটাকে মেকআপ করতে হয়েছে। তো আমার ধাক্কা লাগলো এই যে উনি 30,000 টাকা মানে জন্য যে আটকে গেলেন, এটা তো কল্পনা করেন তিনি যে পরিমাণ দাপটে ছিলেন ক্ষমতার, তিনি কখনো খরচ করবেন তার নিজের পকেট থেকে, এরকম পরিস্থিতি কি গত 15 বছর হয়েছে? হওয়ার তো কথা না, জানি না হয়েছে কিনা এর মধ্যে। আর 30,000 টাকা কোনো ব্যাপার, 3 লাখ টাকা বা 30 লক্ষ টাকা এটা তো কোনো ব্যাপার ছিল না। শেখ হাসিনার যে ক্ষমতা, তাদের যে টাকা পয়সার ছড়াছড়ি, যেরকম তথ্য আসছে নানাভাবে, তাতে তো এই 30,000 কোনো ব্যাপার না, 30 লাখ হলেও কোনো ব্যাপার ছিল না। কিন্তু আজকে দেখেন এটাই হয়েছে। এটা কেন বললাম, আপনি কল্পনা করেন তো, এই যে সালমান এফ রহমানের কত হাজার কোটি টাকা সে বিদেশে পাচার করছে কেন? যে কোনো কারণে যদি বাংলাদেশে থাকা সম্ভব না হয়, বিদেশে যাতে সুখের স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। আমি জানি অনেক ইভেন্টের সময় কিন্তু এরকম বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, অনেক গ্রুপের বড় বড় যারা, তারা কিন্তু দুবাইয়ে বিলাসবহুল জীবনযাপন ছিলেন এবং বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট নিয়ে তারা কিন্তু ছিলেন, খুব একটা কষ্ট হয়নি। এবার তো সময় পায়নি কেউ, ফলে সালমান এফ রহমানকে দেখেন ওই নৌকা করে, ট্রলার নৌকা করে পালাতে যে পারে নাই, পরে বসে আছে। হ্যাঁ, কি অবস্থার মধ্যে হাত করার পরে বসে আছে। পাশে আনিসুল হক, সেও 1000 কোটি টাকার মালিক, লুঙ্গি পরে বসে আছে। কি এক একজনের দুরবস্থা। কিন্তু তাদের কাছে তো মানে যদি সুযোগ পাইতো বা তাদেরকে যদি সুযোগ দেওয়া হতো, পৃথিবীর সেরা উড়োজাহাজ বাংলাদেশে নিয়ে এসে সেই উড়োজাহাজে তারা উঠতেন, টাকা কোনো ব্যাপারই ছিল না। দেখেন না ওই যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার লন্ডনেই আছে 350 উপরে বাড়ি। হ্যাঁ, 1 বছরে কিনছে প্রায় সে 90টা বাড়ি। তো এরা যদি এরকম মানে 20,000, 30,000, 40,000 টাকায় যদি আটকে যায় কোথাও, পরিস্থিতি তেমন হয় তো কেমন লাগে? সেই কারণে আমি বলছি যে আসলে এখন মায়াই হয়। দেখেন তিনি বাংলাদেশে আসতে চান, চট করে বলছেন যে আমি ঢুকে পড়বো, কিন্তু তিনি কি আসলে কি ঢুকবেন না। তিনি আসতে চান, চাইলেও কি পারবেন? এখন পারবেন না। তাহলে একসময় কত ক্ষমতার খেলা, দাপট, কত কিছু, হ্যাঁ মানে দিনকে রাত, রাতকে দিন বানানো যায়। আজকে কিন্তু কিছুই করার থাকছে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে বা আপনি ঠিক কোন দলের প্রার্থী হিসাবে ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।